476 খ্রিস্টাব্দ, একটা বছর যেটা ইতিহাসে পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ বছর হিসেবে পরিচিত। কিন্তু এই শেষটা কোনো বিশাল যুদ্ধ দিয়ে আসেনি। রোম পুড়ে যায়নি, শহর ধ্বংস হয়নি, বরং একেবারে নীরবে একটা সিদ্ধান্তের মাধ্যমে হাজার বছরের এক সাম্রাজ্যের অধ্যায় শেষ হয়ে যায়। রোমের সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হয় মাত্র 15 বছরের এক কিশোরকে। তার নাম রোমুলুস অগাস্টুলুস। সে ছিল সম্রাট, কিন্তু ক্ষমতা তার হাতে ছিল না। এখন প্রশ্ন হলো, এই ঘটনায় কি সত্যিই রোমান সাম্রাজ্যের শেষ, নাকি শুধু শাসক বদলেছিল, নাকি রোম ভেতরে ভেতরে তখনও বেঁচে ছিল? আর যে মানুষটা এই পরিবর্তনের কেন্দ্রে ছিল, সে কি একজন ধ্বংসকারী বর্বর, নাকি তিনিই ছিলেন শেষ রোমান শাসক? হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব কিভাবে কোনো বিস্ফোরণ ছাড়াই রোম ভেঙে পড়েছিল, আর কিভাবে ইতিহাসে পতন শব্দটার মানে বদলে গিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা যুদ্ধ, গৃহযুদ্ধ আর অস্থিরতার পর 5ম শতাব্দীতে রোমান সাম্রাজ্য কার্যরত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। পূর্ব রোমান সাম্রাজ্য শাসিত হতো কনস্টান্টিনোপল থেকে, যেখানে এখনও শক্তিশালী প্রশাসন, সংগঠিত সেনাবাহিনী আর পর্যাপ্ত অর্থ ছিল। কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্যের অবস্থা ছিল একেবারে ভিন্ন। নতুন রাজধানী রাভেনা থেকে তারা শুধু কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছিল। দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কমে যাওয়ার রাজস্ব আর একের পর এক আক্রমণে পশ্চিম সাম্রাজ্য ভেতর থেকেই দুর্বল হয়ে পড়েছিল। রোম শহর আর ক্ষমতার কেন্দ্র ছিল না, মানুষ কমে গিয়েছিল, রাজনৈতিক গুরুত্বও কমে গিয়েছিল। তবুও রোম পুরোপুরি গুরুত্ব হারায়নি, কারণ শহরটিতে তখনও টিকে ছিল প্রাচীন স্মৃতিস্তম্ভ, সেনেট আর খ্রিস্টান বিশপরা, যারা সমাজ ও রাজনীতিতে প্রভাব রাখত। কিন্তু এই ঐতিহ্য আর প্রভাব বর্বর জনগোষ্ঠীর ঢল থামাতে পারেনি। বহু বছর ধরে রোমান সেনাবাহিনীতে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার পর অনেক জার্মানিক গোত্র সাম্রাজ্যের ভেতরেই স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এই ভাড়াটে সৈন্যদের বলা হতো ফোদেরাতি। তাদেরই একজন ছিলেন একজন খুব দক্ষ সেনানায়ক, যার নাম অডোয়েসার। এই বিশৃঙ্খল সময়কে কাজে লাগিয়েই অডোয়েসার এক বড় বিদ্রোহ শুরু করেন। 4 সেপ্টেম্বর 476 খ্রিস্টাব্দে তিনি রাভেনায় প্রবেশ করেন এবং প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই শহর দখল করেন। এরপর কনিষ্ঠ সম্রাট রোমুলুস অগাস্টুলুসকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। বাইরে থেকে দেখলে এই ঘটনাকে মনে হতে পারে আরও একটি বর্বর আক্রমণ, যেমন 5ম শতাব্দীতে রোম নগর বারবার লুণ্ঠিত হয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল এর চেয়েও অনেক বেশি জটিল। অডোয়েসারের বিদ্রোহ শুধু জার্মানিক ভাড়াটে সৈন্যদের নিয়েই হয়নি, তার সঙ্গে যোগ দিয়েছিল অনেক অসন্তুষ্ট রোমান সৈন্যও। জানসেরিকের ভান্ডাল বা বিসিগতদের মতন হঠাৎ এসে লুটপাট করা বর্বর বাহিনী ছিল না অডোয়েসারের দল। তিনি এমন একটি জোটের নেতৃত্ব দিয়েছিলেন যারা আগেই রোমান সেনাবাহিনীর অংশ হিসেবে কাজ করত। হেরুলি, স্কিরিয়ান আর রুগিয়ান, এই গোত্রগুলো রোমের হয়ে যুদ্ধ করত টাকা আর জমির প্রতিশ্রুতিতে। কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্যের গৃহযুদ্ধ আর অর্থনৈতিক সংকটের কারণে এই প্রতিশ্রুতি আর রাখা হয়নি। এই প্রতারণা আর বঞ্চনাই তাদের রাভেনার দিকে এগিয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। বিদ্রোহ আরও বড় আকার নেয় যখন অডোয়েসারের সৈন্যরাই তাকে রেক্স অর্থাৎ রাজা ঘোষণা করে। কিন্তু তিনি উপাধিটি গ্রহণ করেননি। তিনি জানতেন রোমানদের কাছে রাজা শব্দটা খুবই অপছন্দের, আর নিজেকে রাজা ঘোষণা করা হলে সেটা সরাসরি মৃত্যুকে ডেকে আনত। তাই অডোয়েসার খুব সাবধানে চলেন। তিনি বুঝেছিলেন এক ধাপ বেশি গেলেই সব শেষ। ক্ষমতা নেওয়ার পর তার প্রথম লক্ষ্য ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের সমর্থন পাওয়া। রাভেনা থেকে তিনি রোমের সেনেটকে রাজি করান যেন তারা পশ্চিম রোমান সম্রাটের রাজকীয় প্রতীকগুলো কনস্টান্টিনোপলে পাঠিয়ে দেয়। বার্তাটি ছিল পরিষ্কার, ইতালির আর আলাদা কোনো সম্রাটের দরকার নেই, এবং এই কৌশল খুব স্বাভাবিকভাবেই কাজে লাগে। পূর্ব রোমান সম্রাট জেনো উপহারগুলি গ্রহণ করেন এবং অডোয়েসারকে প্যাট্রিশিয়ান উপাধি দিয়ে আনুষ্ঠানিকভাবে ইতালির শাসক হিসেবে স্বীকৃতি দেন। এই স্বীকৃতির ফলে অডোয়েসার আর বিদ্রোহী নন। তিনি এখন সম্রাট নামে ইতালি শাসন করা একজন বৈধ শাসক।
ক্ষমতায় এসে তিনি রোমান প্রশাসন ভেঙে ফেলেননি, বরং আগের ব্যবস্থাগুলোকেই চালু রাখেন। তিনি নিজে রাভেনা থেকে শাসন করলেও রোমে সেনেট বহাল রাখেন। সেনেটদের কনসাল ও অন্যান্য উচ্চপদে নিয়োগ দেওয়া চলতেই থাকে। এমনকি বহু বছর পর আবার সেনেটের আদেশে নতুন ভারী তামার মুদ্রা চালু করা হয়, যা ৩য় শতাব্দীর পর প্রথমবার ঘটেছিল। কর ব্যবস্থাও প্রায় একই রকম ছিল। রোমান কর্মকর্তারা আগের মতোই ভূমিকর, ব্যবসা ও পেশার উপর কর, ছোটখাটো বিক্রয় কর আর সড়ক টোল আদায় করতেন। রাষ্ট্র নির্ধারিত দামে সেনাবাহিনীর জন্য খাদ্য ও রসদ কেনা হতো। অন্যদিকে অরোমান সৈন্যদের আনুগত্য ধরে রাখতে তাদের ইতালির জমি দেওয়া হয়। ঐতিহাসিক প্রোকোপিয়াসের মতে অনেক ক্ষেত্রে বর্বরদের মোট জমির 1/3 পর্যন্ত দেওয়া হয়েছিল, যাতে তারা পুরোপুরি নতুন শাসকের পক্ষে থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতালির আদালতগুলো আগের মতোই রোমান আইন মেনেই বিচার চালিয়ে যায়। ঐতিহাসিক নথি বলছে, নতুন রাজ্য শুধু ক্ষমতা দখল করে থেমে থাকেনি, তারা রোমান অবকাঠামো রক্ষার চেষ্টাও করেছিল। আর এর একটি স্পষ্ট উদাহরণ হল রোমের কলোসিয়াম সংস্কার। পশ্চিম রোমান সম্রাটের নাটকীয় পতন সত্ত্বেও রাষ্ট্রযন্ত্র এমনভাবে চলতে থাকে যেন আসলে বড় কিছুই ঘটেনি। সরকারি কাঠামো প্রায় একই থাকলেও ইতালির সাধারণ মানুষ তখনও এক অদ্ভুত অবস্থার মধ্যে বাস করছিল। তারা একদিকে বর্বর রাজা অডোয়েসারের অধীনে, আবার একই সঙ্গে তারা ছিল পূর্ণ রোমান নাগরিক। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে সদ্য অপসারিত সম্রাট রোমুলুস অগাস্টুলুসের জীবনে। সিংহাসনচ্যুত হওয়ার পর মাত্র 15 বছর বয়সে রোমুলুস তার রাজকীয় পরিচয় হারিয়ে একজন সাধারণ নাগরিকে পরিণত হয়। আসলে এটি তার জন্য একটি ভাগ্যেরও ব্যাপার ছিল, কারণ তার বাবা আর চাচা দুজনকেই অডোয়েসারের সৈন্যরা হত্যা করেছিল। স্বাভাবিকভাবেই রোমুলুসই হওয়ার কথা ছিল তাদের পরের শিকার। কিন্তু এক্সপেক্ট্রা ভ্যালেসিয়ানা নামের ঐতিহাসিক ক্রনিকল অনুযায়ী অডোয়েসার তার বয়সের কথা ভেবে তাকে হত্যা করেননি, বরং রোমুলুসকে ক্যাম্পেনিয়া অঞ্চলে সম্মানজনক নির্বাসনে পাঠানো হয়। রাজার নির্ধারিত ভাতার কারণে সে বাকি জীবন আত্মীয়দের সঙ্গে একজন ব্যক্তিগত নাগরিক হিসেবেই কাটিয়ে দেয়। ইতিহাসে খুব কমই পুতুল সম্রাট এতটা শান্ত পরিণতি পেয়েছে। রোমের অভিজাত শ্রেণীকেও নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হয়। অনেকেই অডোয়েসারের দরবারে কাজ শুরু করেন, জমি বা পদ গ্রহণ করেন, আর আগের মতোই কর আর ভাড়া আদায়ের সুবিধা ভোগ করতে থাকেন। তবে ছোট ও কম ক্ষমতাবান ভূমি মালিকদের অবস্থা ভালো ছিল না। নতুন ভূমি পূর্ণ বন্টনের ফলে তাদের ক্ষতি হয়। প্রতিটি স্টেটের প্রায় 1/3 ফোদেরেতি ভেটেনারদের দেওয়া হয়। এর পাশাপাশি রোমান ভূমি মালিকদের বাকি জমির ওপরও ভাড়া দিতে হতো। পুরনো রোমান সামরিক অভিজাতদের একটি অংশ এই ব্যবস্থায় অসন্তুষ্ট হয়ে ওঠে এবং 477 সালে রোমান কমান্ডার ব্রাকুলা অডোয়েসারের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং এর পরের বছরই 478 সালে আদারিক নামের আরেক কর্মকর্তাও একই চেষ্টা করেন। কিন্তু এই বিদ্রোহগুলো দ্রুত দমন করা হয়, আর এগুলো স্পষ্ট করে দেয় যে সবাই নতুন শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। সাধারণ রোমান মানুষের জীবনে সম্রাটের হঠাৎ অন্তর্ধান তেমন কোনো স্বস্তি এনে দেয়নি। গ্রামাঞ্চলের কৃষকেরা আগের মতোই জমিতে কাজ করে যায়, কারিগর আর ব্যবসায়ীরা নিয়মিত কর দিতে থাকে। শহরবাসীদের জীবনও বাইরের দিক থেকে খুব আলাদা মনে হতো না। কাজ করা, রুটি কেনা, ভাড়া দেওয়া আর গির্জায় যাওয়া, এই দৈনন্দিন চক্রই চলতে থাকে। কিন্তু এটি আর সেই স্বর্ণযুগের প্যাক্স রোমানা ছিল না। রোমান রাষ্ট্রযন্ত্র টিকে থাকলেও মানুষকে থাকতে হচ্ছিল ভাঙতে থাকা এক সাম্রাজ্যের ধ্বংসস্তূপের মধ্যে। রোম, রাভেনা আর মিলানের মতো মহান শহরগুলো তখনও ছিল, কিন্তু তারা ছিল কেবল অতীত গৌরবের ছায়ামাত্র। দীর্ঘদিনের যুদ্ধ আর ভেতরের দুর্নীতির কারণে শহরগুলো জীর্ণ ও ক্লান্ত হয়ে পড়েছিল। জনকল্যাণমূলক অনেক স্থাপনা তখনও ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ইতালির বাইরের সাম্রাজ্য ও অর্থনীতি ভেঙে যাওয়ায় দূরপাল্লার বাণিজ্য প্রায় থেমে গিয়েছিল। 476 সালের পর ইতালির রোমান খ্রিস্টানরা নিজেদেরকে এমন এক রাজার অধীনে দেখতে পায় যিনি এবং তার জার্মানিক অভিজাতরা খ্রিস্টধর্মের ভিন্ন একটি শাখা অনুসরণ করতেন। এই মতবাদটি ছিল আরিয়ানবাদ। এতে যিশুকে ঈশ্বরপুত্র হিসেবে মানা হলেও তাকে পিতা ঈশ্বরের সমান মনে করত না। রোমের মূলধারার গির্জার চোখে এটি ছিল স্পষ্ট ধর্মদ্রোহিতা। কিন্তু বাস্তবতা হলো রাজা ছিলেন অডোয়েসার, তাই গির্জার তেমন কিছু করার সুযোগ ছিল না। তবে পার্থক্য থাকা সত্ত্বেও অডোয়েসার যে রোমান খ্রিস্টান ধর্মকে অসম্মান করতেন এমন প্রমাণও খুব বেশি নেই।
লেখক অ্যানোডিয়াসের বর্ণনায় জানা যায়, বিশপ অ্যাপিফানিয়াসের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে অডোয়েসার তার আগের অনেক শাসককে ছাড়িয়ে গিয়েছিলেন। অ্যাপিফানিয়াসের অনুরোধে তিনি লিগুয়া অঞ্চলের জনগণের 5 বছরের জন্য কর মওকুফ করে দেন। এই সময়ে রোমান ও আরিয়ান খ্রিস্টানরা মত পার্থক্য থাকা সত্ত্বেও পাশাপাশি বসবাস করতে পেরেছিলেন। রোমের সবচেয়ে বড় ঐতিহ্য ছিল তার সেনাবাহিনী। তাই একটা বড় প্রশ্ন এখনও থেকে যায়, পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সময়কার সাধারণ সৈন্যদের কি হলো? অডোয়েসার যদিও জার্মানিক গোত্রের জোটের মধ্যে ক্ষমতায় এসেছিলেন, তবুও রোমান সামরিক কাঠামো পুরোপুরি ভেঙে দেওয়া হয়নি। ম্যাজিস্টার লিমিটাম কিংবা আঞ্চলিক কমান্ডারের মতো পদগুলো টিকেছিল। সাধারণ সৈন্যদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। দেরি রোমান যুগে সেনাবাহিনী মূলত 2 ভাগে বিভক্ত ছিল, সীমান্ত রক্ষাকারী বাহিনী লিমিটানেই আর চলমান যুদ্ধের জন্য প্রস্তুত মাঠের সেনা কমিতাতেনসেস। এই 2 বাহিনী কার্যত অডোয়েসারের বাহিনীর অংশ হয়ে যায়। রাভেনা, সিরাকিউস আর নেপলসের মতো শহরে নিয়মিত গ্যারিসন ডিউটি চলতে থাকে। সৈন্যরা রেশন আর বেতন দুটোই পেত। অডোয়েসারের অধীনে এই সাবেক লেজিওনারি আর ফোদেরাতিরা অলস বসেছিল না। 477 ও 478 সালের অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে তাদের সক্রিয়ভাবে ব্যবহার করা হয়। আলপসের গিরিপথ পাহারা দিতে সৈন্য মোতায়েন করা হয় রেতিয়া ও নরিকুম অঞ্চলে। কিন্তু শুধু অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, অডোয়েসার সীমান্তের বাইরেও নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করেন। তিনি পশ্চিম সাম্রাজ্যের অন্যান্য উত্তরাধিকার দাবিদারদের চ্যালেঞ্জ জানান। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন জুলিয়াস নেপস। তিনি অ্যাড্রিয়াটিক উপকূলের সালোনা শহর থেকে ডালমাটিয়া শহর শাসন করতেন। এই দাবিদারদের মধ্যে নেপসই ছিলেন সবচেয়ে বড় বৈধ। তিনি একসময় পশ্চিম রোমান সম্রাট ছিলেন। পরে তার সেনাপতি অরেস্টেস তাকে ক্ষমতা থেকে সরিয়ে নিজের ছেলে রোমুলুস অগাস্টুলুসকে সিংহাসনে বসান। আর এই কারণেই নেপোস রোমুলুসকে দখলদার হিসেবে ঘোষণা করেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পূর্ব সম্রাট জেনো আনুষ্ঠানিকভাবে নেপোসকে স্বীকৃতি দিয়েছিলেন। এই স্বীকৃতিতে নেপোসকে প্রযুক্তিগতভাবে অডোয়েসারের সিনিয়র করে তোলে। যদিও নামে মাত্র কনস্টান্টিনোপলের অধীনে ছিলেন, বাস্তবে নেপোস স্বাধীন শাসকের মতোই ফরমান জারি করেন এবং ছোট্ট কিন্তু কার্যরত সেনাবাহিনী বজায় রাখেন। 480 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। কেন এবং কিভাবে, সে প্রশ্নের উত্তর আজও ইতিহাসের কাছে স্পষ্ট নয়। কেউ কেউ বলেন এই হত্যার পেছনে সাবেক সম্রাট গ্লিসেরিয়াস জড়িত ছিলেন। আবার অনেকের মতে ইতালি আক্রমণের প্রস্তুতির সময় যা তার নিজের সৈন্যরাই চাইছিল না, তখনই তাকে হত্যা করা হয়। যাই হোক, এই বিষয়টা পরিষ্কার, এই মৃত্যুর মাধ্যমেই পশ্চিম সম্রাটদের অধ্যায় সত্যিকারের অর্থে শেষ হয়ে যায়। আর ওই একই বছরে অডোয়েসার এই ঘটনাকে অজুহাত বানিয়ে ডালমাটিয়া আক্রমণ করেন। এর ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ যে অবশিষ্ট রাষ্ট্রটি ছিল সেটাও পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তবে এখানেই সব শেষ হয়নি। আরও উত্তরে একসময় ম্যাজিস্টার লিমিটাম এগিদিয়াসের নেতৃত্বে আরও একটি রোমান অবশিষ্ট রাষ্ট্র গড়ে উঠেছিল এবং তিনি সম্রাট মেজোরিয়ানের প্রতি অনুগত ছিলেন। 465 সালে এগিদিয়াস মারা গেলে তার ছেলে সিয়াগ্রিয়াস উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পান। উত্তর গলে তিনি সোয়াসো নামে পরিচিত একটি ছোট্ট রাষ্ট্র শাসন করতেন। সম্রাট না থাকলেও তিনি রোমান প্রশাসন টিকিয়ে রেখেছিলেন এবং অবশিষ্ট গ্যালিক সেনাবাহিনীর সাহায্যে শৃঙ্খলা বজায় রাখতেন। আসলে তিনি সম্রাটের মতো নয়, বরং একজন রোমান গভর্নরের মতন শাসন করছিলেন। কিন্তু এই স্বাধীনতা বেশি দিন টিকেনি। 486 সালে ফ্রাঙ্ক রাজা ক্লোভিস প্রথমের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে সিয়াগ্রিয়াস নিহত হন। এছাড়াও আরও কিছু জায়গায় রোমান শাসনের ছিটেফোঁটা টিকেছিল। টিয়ারের আরবোগাস্টাস ও তার ফ্রাঙ্ক মিত্ররা, মরিতানিয়ায় কিছু সাম্রাজ্যিক গ্যারিসন, এমনকি ব্রিটেনেও কয়েকটি রোমান ছিটমহল। কিন্তু কারোর কাছেই টিকে থাকার মতন পর্যাপ্ত শক্তি বা ঐক্য ছিল না। পশ্চিম ভেঙে পড়লেও পূর্ব রোমান সাম্রাজ্য তখনও টিকে ছিল, যদিও সেটি খুব স্থিতিশীল অবস্থায় ছিল। সম্রাট যেন তখন দ্বিতীয়বারের মতন সিংহাসনে বসেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দখলদারের কাছ থেকে ক্ষমতা ফিরিয়ে নিয়েছিলেন। ঠিক সেই সময়েই অডোয়েসার পশ্চিমে সম্রাট রোমুলুসকে অপসারণ করেন। ইতালি যেহেতু রোমের ঐতিহাসিক কেন্দ্র ছিল, তাই একটা স্বাভাবিক প্রশ্ন উঠে আসে, যেন কেন সঙ্গে সঙ্গে পশ্চিমে গিয়ে ইতালি দখল করলেন না।
রাভেনা দখলের খবর কনস্টান্টিনোপলে পৌঁছানোর পর যেন বাস্তবতা মেনে নেয়। তিনি তখন তার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত ছিলেন, খালি কোষাগার পূরণ করতে হচ্ছিল আর সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ দমন করতে হচ্ছিল। তাই তার কাছে অতিরিক্ত সেনা ছিল না, আর তিনি আরও একটা ধ্বংসস্নাতক যুদ্ধেও যেতে চায়নি। তাই তিনি আনুষ্ঠানিকভাবে অডোয়াইসারের শাসন মেনে নেয়, যদিও কাগজে কলমে জুলিয়াস নেপোসকেই প্রকৃত সম্রাট হিসেবে স্বীকৃতি দেন। এটা ছিল পুরোপুরি বাস্তববাদী সিদ্ধান্ত। একজন নামমাত্র অনুগত্য কিন্তু স্থিতিশীল শাসক, আর একজন অনিশ্চিত সম্রাটের চেয়ে ভালো। জেনোর কাছে বিষয়টা এমন ছিল। তবে সমস্যা এখানেই শেষ হয়নি। ডালমাটিয়া দখল আর 480 সালে ভান্ডালদের কাছ থেকে সিসিলি পূর্ণ দখলের পর জেনো বুঝতে পারেন অডোয়াইসার খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এদিকে পূর্ব সাম্রাজ্য তখনও আনাতোলিয়ায় ইসাউরীয় বিদ্রোহ, বলকানে গথদের অভিবাসন আর পারস্য সীমান্তের হুমকির সঙ্গে লড়াই করছিল। এ অবস্থায় অডোয়াইসারের স্বাধীনতা জেনোর চোখে একটা অর্থ বহন করল, ভবিষ্যৎ আক্রমণ। পশ্চিমকে নিয়ন্ত্রণে আনতে তিনি তখন আরেক শক্তির দিকে তাকান, আর সেটি হচ্ছে অষ্টগোত্রা। এই গোত্রের নেতৃত্বে ছিলেন উচ্চাকাঙ্ক্ষী রাজা থিওডরিক। অষ্টগোত্রা বহুদিন ধরেই ঝামেলাপূর্ণ মিত্র ছিলেন। তারা নিয়মিত জমি আর ভর্তুকি চাইত, আর বলকানের সাম্রাজ্যিক ভূখণ্ডে লুটপাট চালাত। 488 সালে জেনো থিওডরিককে এমন একটি প্রস্তাব দেন যেটা দুজনের জন্যই লাভজনক ছিল। প্রস্তাবটি ছিল একটাই, আর সেটি হচ্ছে ইতালি। সম্রাট জেনো আনুষ্ঠানিকভাবে থিওডরিককে অনুমতি দেন অডোয়াইসারকে সরিয়ে তার নামে ইতালি শাসন করার জন্য। জেনোর জন্য এটা ছিল এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। একদিকে বেপরোয়া অষ্টগাত সেনাবাহিনী, অন্যদিকে অডোয়াইসার, দুজনকেই সরিয়ে দেওয়া যাবে। কিন্তু থিওডরিকের জন্য এটা ছিল নিজের রাজ্য গড়ার স্বপ্ন। 488 সালের শরৎ থেকে 489 সালের শেষ পর্যন্ত থিওডরিক বলকান অঞ্চল থেকে প্রায় 10 থেকে 20 হাজার অষ্টগাত যোদ্ধা জড়ো করেন। তারা সার্মিয়াম পেরিয়ে জুলিয়ান আপ্লোস অতিক্রম করে এবং আকুইলার দিকে এগিয়ে আসে, এবং তারা জোর করেই উত্তর ইতালিতে ঢোকার পথ খুলে নেয়। তার বাহিনীতে ছিল অভিজ্ঞ গথিক ভারী আশ্ররোহী রুগিয়ান মিত্ররা, আর অবরোধ চালানোর জন্য রোমান প্রশিক্ষিত পদাতিক ও প্রকৌশলীরা। এর জবাবে অডোয়াইসারও তার সেনা জড়ো করেন, হেরুলি স্কিরিয়ার মতো জার্মানিক যোদ্ধা, আর ইতালীয় বাহিনী নিয়ে তিনি প্রস্তুত হন। 28 আগস্ট ইসঞ্জ নদীর তীরে দুই বাহিনী মুখোমুখি হয়। ভয়াবহ যুদ্ধে থিওডরিক জয়ী হন এবং অডোয়াইসার বাধ্য হন ভেরোনার দিকে পিছু হটতে। 30 সেপ্টেম্বর সেখানে আবার সংহত হয়। সেখানেও থিওডরিক জয় পান। উত্তর ইতালির প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং লোম্বার্দির পথ খুলে যায়। থিওডরিক মিলান ও পাভিয়া দখল করেন। তবে এখানে ঘটে বিশ্বাসঘাতকতা। অডোয়াইসার সেনাপতি টুফা মিলানে থিওডরিকের পক্ষে যোগ দেওয়ার ভান করে এবং হঠাৎ করে তার গথিক রক্ষীদের নিয়ে আবার অডোয়াইসারের দলে ফিরে যান। এই ধাক্কায় থিওডরিক পাভিয়ার ভেতরে সরে যেতে বাধ্য হন এবং অডোয়াইসার তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু থিওডরিক শীঘ্রই নতুন মিত্রদের সহায়তা পান এবং অবরোধ ভেঙে বেরিয়ে আসেন। 11 আগস্ট 490 সালে আড্ডা নদীর কাছে থিওডরিক সিদ্ধান্তমূলক জয় পান। অডোয়াইসার পালিয়ে রাভেনায় আশ্রয় নেন। সেখান থেকে শুরু হয় দীর্ঘ অবরোধ। চারপাশে জলাভূমি আর সমুদ্রপথে রসদ পাওয়ার সুবিধার কারণে রাভেনা প্রায় 3 বছর ধরে টিকে যায়। থিওডরিক শহরটা পুরোপুরি ঘিরে ফেলতে পারেননি। এর মধ্যে ইতালি জুড়ে দুর্ভিক্ষ, লুটরাজ আর পক্ষ দখলের রাজনীতি চলতে থাকে। কেউই দ্রুত এবং চূড়ান্ত জয় পায় না। শেষ পর্যন্ত 1993 সালের শুরুতে দুই পক্ষ আলোচনায় বসে ক্ষমতা ভাগাভাগির সিদ্ধান্ত নেয়। 5 মার্চ থিওডরিক রাভেনায় প্রবেশ করেন এবং 10 দিন পর শান্তি উদযাপনের নামে এক ভোজসভায় বসেন এবং সেখানেই নিজের হাতে থিওডরিক অডোয়াইসারকে হত্যা করেন এবং তার লোকেরা অডোয়াইসারের বাকি অনুসারীদের নির্মূল করে। এমনভাবে থিওডরিক এক শাসক হিসেবে ইতালি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তী প্রায় 30 বছর থিওডরিকের শাসনে ইতালি তুলনামূলক স্থিতিশীল থাকে, কিন্তু তার মৃত্যুর পর নতুন জার্মানিক সংঘাত শুরু হয়। শেষ পর্যন্ত এই অস্থিরতাই সম্রাট জাস্টিনিয়ানের মহান গথিক যুদ্ধের মাধ্যমে ইতালি পূর্ণ দখলের পথ তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোম কোনো বিশাল বিস্ফোরণে শেষ হয়নি, কোনো একদিন আগুনে পুড়ে ধ্বংসও হয়নি, বরং খুব ধীরে নীরবে এক শাসকের হাত থেকে আরেক শাসকের হাতে ক্ষমতা চলে গেছে। সে ধীরে ধীরে বদলে গেছে, সম্রাট থেকে রাজা,
লেজিয়ন থেকে ফোদেরাতি, আর সাম্রাজ্য থেকে স্মৃতিতে। 476 এটি ছিল কোনো বজ্রপাত নয়, বরং এক দীর্ঘ সূর্যাস্তের শেষ আলো। আর সেই আলো নিভে যাওয়ার পরও রোম বেঁচে ছিল, তার আইন, তার প্রশাসন, তার বিশ্বাসের ভেতরে। ইতিহাস আমাদের শেখায় সব পতন শব্দ করে হয় না, কিছু পতন ঘটে নীরবে, ঠিক রোমের মতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন। ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবারও ফিরব আরও একটি ঘুমে হারানো ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিদ্রাবিন 2.0 এর সাথেই থাকুন। ধন্যবাদ।